সত্যি তো, তাদের কি দোষ? তারাই বা কি করবে? জীবনের এই উদার বিস্তারের মধ্যে আমরা যতই বিস্তীর্ণ হব, ততই তো আমাদের আনন্দ, আবার ততই তো আমাদের আঘাতও সহ্য করতে হবে। আনন্দকে যদি স্বীকার করে নিয়ে থাকি, তাহলে আঘাতকেও এড়ালে চলবে না। যে সৃষ্টিকার্যটি নিঃশব্দে সারা ভুবনময় চিরদিন ধরে চলে আসছে, ধ্বংসের অঙ্কুরটি তো তার মধ্যে চিরনিহত আছে। এসব জেনেও দীপঙ্কর সেদিন প্রথমে হতবাক হয়ে গিয়েছিল খবরটা শুনে। ওই সেই দিন, যেদিন দীপঙ্কর গিয়েছিল ভুবনেশ্বর মিত্রের খোঁজে, আর সেইখান থেকে জানতে পারল যে জাহাজে সে উঠেছিল সেই জাহাজটাই বোমা পড়ে ডুবে গেছে। কোনো লোকই আর বাঁচেনি, যারা ছিল তারাও ডেড। তার লিস্ট দেখিয়েছিল, ভদ্রলোক ছাপানো ক্যাজুয়ালিটি লিস্টটা বাড়িয়ে দিয়েছিল। আর দীপঙ্করের সমস্ত হাত পা তখন হিম হয়ে গেছে। এই সব কিছু জেনেও দীপঙ্কর সেদিন প্রথমে হতবাক হয়ে গিয়েছিল। প্রথমে বিশ্বাস হয়নি ক্লার্কের কথাগুলো, তাই বারবার প্রশ্ন করে ঘটনা সত্যতা সম্বন্ধে নিঃসন্দেহ হতে চেয়েছিল। তাহলে সমস্ত আশ্রয়গুলোই নির্মূল হয়ে গেল। কোথায় আশ্রয় পাবে সত্যি? কোথায় সান্ত্বনা পাবে সে? নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। শুরু করছি আজকের পর্ব। হুজুর। আপিসের নির্জন কামরার মধ্যে দীপঙ্কর এতক্ষণ যেন আত্মসম্বিত হারিয়ে ফেলেছিল। কোথায় কত দূরে কোন এক অত্যন্ত পরিচিত আত্মীয়র যেন অন্তর্ধান হয়েছে। তারই বিয়োগ দীপঙ্করকে কয়েক ঘন্টার জন্য মুহ্যমান করে দিয়েছিল একেবারে। অথচ পাশেই রয়েছে সতী, একেবারে পাশের ঘরেই। সেই সতীও জানে না কোন অপঘাত তার অজ্ঞাতে চরম বিপর্যয় ডেকে এনেছে তার জীবনে। আর শুধু সতীই নয়, কেউই জানে না। লক্ষ্মীদিও হয়তো জানে না। হুজুর। এতক্ষণে মুখ তুলে চাইলে দীপঙ্কর। মধু দাঁড়িয়ে আছে সামনে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কি রে? ক্রফোর্ড সাহেব ডেকেছেন হুজুর। সেদিন ক্রফোর্ড সাহেব হয়তো আশা করেছিল দীপঙ্কর তার কাছে অনুনয় বিনয় করবে, হয়তো তার ট্রান্সফার কনসাল্ট করবার জন্য দরবার করবে। সদাশিব ক্রফোর্ড সাহেব শুধু বললে, তোমায় কবে যেতে সুবিধে হবে সেন? দীপঙ্কর বললে, যেদিন আপনি বলবেন। সাহেব বোধহয় সান্ত্বনা দিতে চেয়েছিল। বললে, তোমার বোধহয় সুবিধেই হলো সেন। এই সময় ক্যালকাটা ইজ এ ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন ছেড়ে যাওয়াটাই হয়তো ভালো তোমার পক্ষে। সাহেব চেয়েছিল দীপঙ্কর প্রতিবাদ করে হয়তো দরখাস্ত করবে, কিন্তু কিছুই করেনি দীপঙ্কর। এই ট্রান্সফার সে মাথা পেতেই নিয়েছিল। আপিসের হুকুম বলে নয়, এ সতীর দেওয়া শাস্তি বলে সে মাথা পেতে নিয়েছে। সতী তো তাকে মমতা দেয়নি, সতী তাকে সান্নিধ্য দেয়নি। তাতে দীপঙ্করের মনে মনে যে ক্ষোভ জমে উঠেছিল, সতীর ঘৃণা পেয়ে, সতীর শাস্তি পেয়ে যেন তার সমস্তটুকু ধুয়ে মুছে গেল। তুমি যদি ময়মনসিংহে যেতে কোনো অসুবিধে থাকে, তুমি অ্যাপিল করতে পারো। ইউ ক্যান অ্যাপিল। আমি কনসিডার করব তোমার অ্যাপ্লিকেশন। সেন। আশ্চর্য। ক্রফোর্ড সাহেব জানতো বাঙালিরা কলকাতা শহর ছেড়ে বাইরে যেতে চায় না, তাই বারবার অনুরোধ করেছিল সেই দিন। কিন্তু দীপঙ্কর কিছুতেই রাজি হয়নি। অভয়ঙ্কর সোজা এসে ঢুকেছিল ঘরের মধ্যে।
সেও বুঝতে পেরেছিল এ ট্রান্সফার অন্যায়, এ ট্রান্সফার অবৈধ, অকারণ। দীপঙ্কর ক্লার্ক থেকে বড় হয়েছে, সেটাই হয়তো তার একমাত্র অপরাধ। কিন্তু আর কোনো অপরাধের রেকর্ড তার পার্সোনাল ফাইলে নেই। দিল্লির বোর্ড থেকে শুরু করে জেনারেল ম্যানেজার পর্যন্ত সবাই জানে সেন এফিসিয়েন্ট অফিসার। ডিটিআই হিসেবেও এফিসিয়েন্ট ছিল, এখন অফিসার হিসেবেও এফিসিয়েন্ট। স্টাফের কাছে পপুলার, স্টাফেরাও ভালোবাসে। ক্রফোর্ড সাহেব বেশি কাজ দেখে না, ঘোষাল ওয়াগন আর এস্টাবলিশমেন্ট নিয়েই ব্যস্ত থাকে। ট্রাফিকের কাজ সেনকেই সব করতে হয়, আর কেউ নেই। অভয়ঙ্কর বলেছিল, কিন্তু দিস ইজ রং, দিস ইজ আনওয়ারেন্টেড, ইউ মাস্ট প্রোটেস্ট। দীপঙ্কর হেসেছিল, বলেছিল, আমি প্রোটেস্ট করব না। কিন্তু কেন? হোয়াই? তোমার কি ভয় করছে প্রোটেস্ট করতে? দীপঙ্কর বলেছিল, না, ভয় করছে না, ভালো লাগছে। এই ইনসাল্ট আমার ভালো লাগছে। তার মানে? অভয়ঙ্কর কিছুই বুঝতে পারেনি, আর বুঝতেই বা পারবে কি করে। এই দীপঙ্করের এক অদ্ভুত আস্বাদ। সতীর সমস্ত ইনসাল্ট যেন দীপঙ্করের কাছে আশীর্বাদ, আর তাই তার আনন্দ। সতী তাকে আরও আঘাত করুক, আরও অপমান করুক, আরও আঘাতের মধ্যে দিয়েও যেন দীপঙ্কর সতীর সান্নিধ্য অনুভব করতে পারে। মমতা না দিক, আঘাতের মধ্যে দিয়েই তাকে মর্যাদা দিক, তাকে আপন আত্মীয় করুক। তা সেই আনন্দের কথাটা বলতে বোধহয় দীপঙ্কর সেদিন আবার লক্ষ্মীদের বাড়িতে গিয়েছিল। সেই লক্ষ্মীদের বাড়ি যেখানে তখন আরও পরিবর্তন হয়ে গেছে। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য সেইখানে তখন আকাশের মতো নিচু হয়ে নেমে এসেছে লক্ষ্মীদের মাথায়। লক্ষ্মীদি শুধুই হুকুম করে। একদিন যেই ঐশ্বর্য সতীর করায়ত্ত হয়েছিল ভুবনেশ্বর মিত্রের অর্থের যৌতুকে, সেই ঐশ্বর্যের সবটুকু আশীর্বাদের মতো লক্ষ্মীদির মাথায় এসে নেমেছে। লক্ষ্মীদি ঘুম থেকে ওঠে দেরি করে, তারপর চা খায়, তারপর ব্রেকফাস্ট। পাড়ার লোকেরা অবাক হয়েছে দেখছে। বাড়িটা কেমন ভাঙা বাড়ি ছিল, আর কেমন রাতারাতি হঠাৎ একটা প্রাসাদ হয়ে উঠেছে। ভেতরে অনেক বিলাসের প্রাচুর্য বাইরের জগতে উকিঝুঁকি মারে। সবটা দেখা যায় না, বেশিরভাগটাই আন্দাজ করে নিতে হয়। বড় বড় গাড়ি এসে দাঁড়ায় বাড়ির গেটের সামনে, বড় বড় সম্ভ্রান্ত লোক নামে, তারপর ভেতরে ঢুকে যায় তারা। কোট ট্রাউজার পরা সব সম্ভ্রান্ত লোক। সম্ভ্রান্ত লোকেদের চেহারা দেখলেই চেনা যায়। লক্ষ্মীদি তাদের অভ্যর্থনা করে, আমন্ত্রণ করে। লক্ষ্মীদি সঙ্গ পেয়ে তারা ধন্য হয়ে যায়। কেউ বলে, আজকাল হুইস্কিতে বড় ভেজাল চলছে। আর তখনই টনক ওঠে লক্ষ্মীদের, বলে, ভেজাল? ভেজাল তো হতে পারে না, আমি তো ওল্ড কাস্টমার, আমাকে ভেজাল প্রভিশন দেবে কেন? আচ্ছা, দেখছি বলে তক্ষুনি ফোন করে দেয় স্টোরে। মিসেস দাতারের বাড়িতে হুইস্কি সাপ্লাই করা হয়েছে অমুক তারিখে। সেই হুইস্কি কবেকার, ইন্ডেন, কোন কোম্পানির সাপ্লাই, সব খোঁজ খবর নেওয়া হয়। হুলস্থুল পড়ে যায় দোকানে। মিসেস দাতার আমাদের পুরনো কাস্টমার, ওয়ারের শুরুর থেকেই তার বাড়িতে মাল যাচ্ছে। এইরকম কমপ্লেন হওয়াটা অন্যায়। আর এমনি করে শুধু হুইস্কিই নয়, সব কিছুই মিসেস দাতারের বাড়িতে সচ্ছল, সব কিছুই উদার। টাকার জন্য চিন্তা নেই, শুধু পিওর মালের দরকার। পিওর মাল দাও আর পেমেন্ট দেব ক্যাশে। মিসেস দাতারের কাছে পেমেন্টের জন্য কেউ ভাবনা করে না। বিরাট মিলিটারি কন্ট্রাক্টর। যদি যুদ্ধ চলে আরও কিছুদিন, মিসেস দাতার আরও উদার হবেন, আরও সচ্ছল হবে। টি একটু বেশি বয়েল হয়ে গেলে মিসেস দাতারের মেজাজ বিগড়ে যায়। বলে,
কি যে করো এসব, এখনো চা তৈরি করতে শিখলে না? তারপর ডাকে, কেশব। কেশব তখনও আছে। কেশবের পদমর্যাদা বেড়েছে, মাইনেও বেড়েছে এই বাড়িতে। সে দৌড়ে এসে বলে, কি মা? লক্ষ্মীটি বিছানায় শুয়ে শুয়েই বলে, এই চা কে করেছে রে? এখনো চা করতে শেখেনি? আকবর বুঝি? সামান্য একটু চা, সেই চা খারাপ হলেই লক্ষ্মীটির মাথায় এখন বজ্রাঘাত হয়। বজ্রাঘাত হয় বাড়ির বাবুর্চি, বয়, খানসামা, চাকর সকলের মাথায়। তারপর হুইস্কি, চা, সোডা, লেমনেড, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুর দিকেই মিসেস দাতারের তীক্ষ্ণ নজর। মিস্টার দাতা চুপ করেই থাকেন। তার পোশাক পরিচ্ছদেও এখন আরও জৌলুস এসেছে। কোথা থেকে টাকা আসছে, কে টাকা জোগাচ্ছে, সবই তিনি দেখতে পান। তার নামেই কারবার। যে ফ্যাক্টরি তার নেই, সেই ফ্যাক্টরি থেকেও লক্ষ লক্ষ টাকার অর্ডার সাপ্লাই হচ্ছে। তিনি চেক সই করছেন, তিনি চেক রিসিভ করছেন, তিনিই সব। তার নামে ব্যাংক অ্যাকাউন্ট। লক্ষ্মীটি কেউ না, কিছুই না। কিন্তু তবু যখন সুধাংশু আসে, বাড়ির সবাই তটস্থ হয়ে থাকে। সুধাংশুর হুইস্কিতে একটু সোডার প্রিপারেশন কম হলে চলবে না, সুধাংশুর চায়ে একটু কম চিনি হলেও চলবে না। সুধাংশুর জন্যই এই বাড়ি, এই গাড়ি, এই ঐশ্বর্য, এই সুখ, এই টাকা, এই সব কিছু তার জন্য। সবাই টেবিলে বসে আছে, হঠাৎ খবর এলো। সুধাংশুর গাড়ির হর্নের শব্দ শুনে সবাই বুঝতে পারে। কি হলো সুধাংশু, এত দেরি যে? সকলেরই মুখ এই একটি মানুষের মুখের দিকে। এই একটি মানুষকে ঘিরেই সকলের সব উৎসব, সব আয়োজন। আর বলেন কেন মিসেস দাতার, এইবার গভর্নমেন্ট আমাকে খেয়ে ফেলবে। হোল সাউথ ইস্ট এশিয়ার সাপ্লাই সেন্টার হয়ে গেছে আমাদের আপিসটা। কাজ করে করে আর পারছি না। মিসেস দাতার বলে, সত্যি তো, তুমি আর কত দিক সামলাবে? কিন্তু এইরকম করলে যে তোমার হেলথ ব্রেক করবে। আরও গোটা কয়েক অ্যাসিস্ট্যান্ট অফিসার রাখো না। সুধাংশু বলে, সে তো নিয়েছি, কিন্তু যেমন হয়েছে আমাদের রটন গভর্নমেন্ট, তেমনি হয়েছে আমাদের রটন অ্যাসিস্ট্যান্ট। কারোর যদি একটু বুদ্ধি থাকে, 1 আউন্স অফ ব্রেন থাকে, রটন রটন। মিসেস দাতার বলে, কেন, আজকেও বুঝি কনফারেন্স ছিল? কনফারেন্সের কথা ছেড়ে দিন মিসেস দাতার। এই মুসলিম লীগ মিনিস্ট্রি হয়েছে যেমন, তার মিনিস্টাররাও হয়েছে তেমনি। খাজা হাবিবুল্লার সঙ্গে কথা বলতে বলতে আজ আমার মাথা ধরে গেছে। কিছুই বোঝে না। ইংরেজি ভাষাটাও এরা ভালো করে শেখেনি, অথচ মিনিস্টার হয়েছে। তারপর হঠাৎ বললে, ভাবছি দিল্লিতে চলে যাব। দিল্লিতে? সবাই চমকে উঠল। মিসেস দাতার বললে, দিল্লিতে? সুধাংশু ততক্ষণে চায়ে চুমুক দিয়ে সিগারেট ধরিয়েছে। বললে, দিল্লিতে না গেলে কাজের বড় অসুবিধে হচ্ছে। বারবার দিল্লিতে যেতে আসতে অনেক সময়ও নষ্ট হচ্ছে। কেউ তো কিছু কাজই জানে না, সমস্ত রটন হয়ে গেছে। ওয়ার যে এরা কেমন করে জিতবে তা বুঝতেই পারছি না। চৌধুরীও এতক্ষণ সব শুনছিল। সে যেন আটকে উঠল। বলে, ওয়ার কি শেষ হয়ে যাবে নাকি? মিসেস দাতারও চমকে উঠল। বলে, বলছো কি সুধাংশু, ওয়ার শেষ হয়ে যাবে? সুধাংশু চায়ে আরেকবার চুমুক দিয়ে বললে, আমি যদি ঠিকমতো সাপ্লাই না দিতে পারি, ওয়ার তো শেষ হয়ে যাবেই। ওয়ার করবে সোলজাররা কি খেয়ে? মিসেস দাতার বললে, না না, সে কি, ওয়ার যেন শেষ করতে দিও না, আরও কয়েকটা বছর অন্তত চালিয়ে নিয়ে যাওয়া চাই। তুমি যে আমাকে ভয় পাইয়ে দিলে দেখছি সুধাংশু।
চৌধুরী বললে, আমি কিন্তু ভয় পেয়ে গেছি। 300 টাকা অ্যালাউন্স হঠাৎ স্টপ হয়ে গেলে খাবো কি? সুধাংশু বললে, সেই অবস্থায় হয়ে উঠছে। কেউ কিছু কাজ করবে না, সবাই ডিসঅনেস্ট হয়ে উঠেছে। কিসে এক্সট্রা উপায় করবে তাই ভাবছে, সে গভর্নমেন্ট থেকে আরম্ভ করে ডাউন টু মিনিস্টার্স। মিস্টার দাতার এতক্ষণ শুনছিলেন সব কথা। বললে, ও আর কি সত্যি থেমে যাবে সুধাংশুবাবু? সাধারণত এইসব আলোচনার সময় মিস্টার দাতার কথা বলেন না, তিনি সেজেগুজে চুপ করে বসে থাকেন দলে। কিন্তু তাকে কথা বলতে শুনে সুধাংশু একটু অবাক হয়ে গেল। বলে, আপনার কিছু ভয় নেই মিস্টার দাতার, অন্তত আমি যতদিন সাপ্লাইয়ে আছি। মিস্টার দাতার বললে, না না, আপনারা তো সেসব দিন দেখেননি সুধাংশুবাবু। ট্রেড ডিপ্রেশনের ভিকটিম যে আমি নিজে, অনেক ভুগেছি। তখন এখনকার মতো ক্যাশ পেমেন্ট হতো না, 2 বছর পর্যন্ত ক্রেডিট পড়ে থাকতো পার্টির কাছে। এমনি করে প্রতিদিন এই বাড়িতে আড্ডা হয়। বাইরে যখন ব্ল্যাক আউট, যখন মিলিটারি লরি রাস্তা কাঁপিয়ে লোক চাপা দিয়ে ছুটে বেড়ায়, বাইরে যখন যুদ্ধ কবে শেষ হবে তাই নিয়ে আলোচনা করে গৃহস্থেরা, তখন এইখানে হুইস্কিতে ভেজাল হলে হুলস্থুল পড়ে যায়। চিনি কম হলে খানসামার চাকরি চলে যায়। তখন যুদ্ধ হঠাৎ শেষ হয়ে যাবে শুনলে সবাই চমকে ওঠে। তারপর যখন রাত আরও গভীর হয়, এই পাড়ার রাস্তায় মিলিটারি লরির আওয়াজ আরও বাড়ে, তখন চলে তাসের আসর। দল বেঁধে তাস খেলা শুরু হয়। হুইস্কির বোতল খোলা হয় নতুন করে, সিগারেটের টিন খোলা হয় নতুন করে। মিসেস দাতার সুধাংশুর হাতটা চেপে ধরে বলে, আর খেও না সুধাংশু, এরপর আর ড্রাইভ করতে পারবে না। সুধাংশু হাসে, বলে, কি বলছেন মিসেস দাতার, আপনি আমাকে এখনো চিনলেন না। মিসেস দাতার বলে, আর চিনে দরকার নেই তোমাকে। সুধাংশু তবুও হাসে, বলে, আপনি ভয় পাবেন না মিসেস দাতার। বর্ন ইন 1880 অ্যান্ড স্টিল গোয়িং স্ট্রং। আমি খাঁটি স্কচ, ডাইরেক্ট ফ্রম ব্রুয়ারি, হোয়াইট হর্স, রেড লেবেল। ব্ল্যাক মার্কেটে আমার দাম 75 টাকা পার বটল। মিসেস দাতার বলে, আস্তে, একটু আস্তে সুধাংশু। সুধাংশু বলে, কেন আস্তে কেন মিসেস দাতার, আমি কি কাউকে ভয় করি নাকি? মিসেস দাতার বলে, পাশের ঘরে মানুষ আছে। মানুষ? এতক্ষণ কারোরই খেয়াল ছিল না। সুধাংশু বললে, তা মানুষ কবে যাবে? কোথায় যাবে? ও তো আর কোথাও যেতে চাইছে না। পাঠিয়ে দিন, জোর করে পাঠিয়ে দিন। অক্সফোর্ড, কেমব্রিজ, যেখানে হোক পাঠিয়ে দিন, আমি পাঠিয়ে দেবার ব্যবস্থা করতে পারি। মিসেস দাতার বললে, কিন্তু এখন পাঠাই কি করে আমি? ওকে সেই যুদ্ধের মধ্যে পাঠিয়ে কি আমি থাকতে পারবো? সুধাংশু বললে, কিন্তু এখানে আপনার চোখের সামনে অত বড় ছেলে থাকলে ফুর্তি জমবে কি করে মিসেস দাতার? ছেলের সামনে কি ফুর্তি জমে? আপনিই বলুন। ওইদিকে ভেতরে মিস্টার দাতার নিজের বিছানার উপর চিত হয়ে চুপ করে শুয়েছিল। চারিদিক অন্ধকার। মাঝে মাঝে অনেক দূর থেকে অ্যান্টি এয়ারক্রাফট বন্দুকের আওয়াজ আসছে। হঠাৎ ঘরের ভেতরকার পায়ের শব্দ পেয়ে চমকে উঠল। কে? এ কি, তুমি এখনো ঘুমোওনি? অনেক রাত হয়েছে তো, ঘুমিয়ে পড়ো, আবার তোমার শরীরটা খারাপ হবে দেখছি। মিস্টার দাতার বললে, তুমি ঘুমোবে না? মিসেস দাতার বললে, আমি কি করে ঘুমোই, ওরা যে এখনো রয়েছে। ওরা কখন যাবে? মিসেস দাতার বললে,
তা ওরা না গেলে কি ওদের জোর করে তাড়িয়ে দেবো বলতে চাও? তুমি যে কি বলো তার ঠিক নেই। আমি কি ওদের চলে যেতে বলতে পারি? না না, আমি কি তাই বলেছি? বলছিলুম যে ওদের কি ঘুম পায় না। সে যা, তোমার সঙ্গে আমি আর তর্ক করতে পারি না। দাতারবাবু কিছুই আর বললেন না, খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর আবার বললে, তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি এখন? মিসেস দাতা শাড়ি বদলাচ্ছিল, বললে, হ্যাঁ, একটু মাঠের দিকে বেড়াতে যেতে বলছে সুধাংশু। তা বলে এত রাত্তিরে? এখন তো অনেক রাত। মিসেস দাতার বললে, ওরা এখন বায়না ধরেছে, না গেলে চলে? দাতারবাবু একটু চুপ করে থেকে বললে, একটা কথা বলছিলুম তোমায়। কি কথা? বলো, আমার দেরি হয়ে যাচ্ছে, শিগগির বলো। দাতারবাবু বললে, আমাদের তো অনেক টাকা হয়ে গেল, সেদিন ব্যাংকের পাস বইটা দেখছিলুম। আর এখন টাকার দরকার কি? তুমি যে কি বলো, তোমার দেখছি মাথাটা এখনো ভালো করে সারেনি। টাকার দরকারের আবার শেষ আছে নাকি? যে কষ্ট আমরা করেছি তোমার মনে না থাকতে পারে, আমার তো মনে আছে। তুমি ঘুমাবার চেষ্টা করো দেখিনি, আমি চললুম। দাতারবাবু আর কোনো কথাই বললেন না। লক্ষ্মীদি নতুন শাড়িটা গায়ে জড়ালে, মুখে গালে পাউডার স্নো ঘষলে, তারপর বললে, মানুষ যদি ওঠে তাহলে যেন আবার বলো না কোথায় গেছি আমি। কখন আসবে? মানুষ টের পাবে না, মানুষ ঘুম থেকে উঠবার আগেই আমি ফিরে আসব। যাই কেমন? খানিক পরেই বাইরের রাস্তায় সুধাংশুবাবুর গাড়ির ইঞ্জিনটা গর্জন করে উঠল। হৈ হৈ শব্দ করতে করতে দলবল পেরিয়ে গেল। দাতারবাবু শুনতে পেলে লেভেল ক্রসিংয়ের কাছে গিয়ে গাড়িটা জোরে হর্ন বাজাচ্ছে, বোধহয় গেটটা বন্ধ। সেই মালগাড়িটা এই সময় রোজ আসে। রোজ রাত্রে দাতারবাবু জেগে জেগে মালগাড়ির শব্দটা শোনে। প্রথমে ঝিকঝিক ক্ষীণ শব্দ, তারপর শব্দটা আরও স্পষ্ট হয়, আরও তীক্ষ্ণ হয়, ক্রমে আরও স্পষ্ট, আরও তীক্ষ্ণ। তারপর একেবারে হুড়মুড় করে এসে পড়ে বাড়িটার কাছাকাছি। তখন মাটি কাঁপে, বাড়িটাও কাঁপে। দাতারবাবুও থরথর করে বিছানায় বসে কাঁপে। তার মনে হয় আবার বুঝি তার মাথার মধ্যে সমস্ত গোলমাল হয়ে যাবে আগেকার মতো। একদিন টাকার অভাবে মাথাটা গোলমাল হয়ে গিয়েছিল, এখন আবার প্রচুর টাকায় সব গোলমাল হয়ে যাবে। এমনটা রোজ চলে। রোজ রোজ এমনি করে বেরিয়ে যায় মিসেস দাতার শেষ রাত্রের দিকে। গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের কাছে গিয়ে সুধাংশুর গাড়িটার হর্ন বেজে উঠল। অধৈর্য হয়ে উঠল সুধাংশুর রক্ত। অধৈর্য হয়ে ওঠে রেড লেবেল হুইস্কি। অধৈর্য হয়ে ওঠে 1942 সাল। কে? সকালবেলাতেই দীপঙ্কর লক্ষ্মীদির বাড়িতে এসে হাজির হয়েছে। দাতারবাবু সকালবেলাতেই উঠে পড়ে, বললে, তুমি অনেক দিন পরে যে এইবার। দীপঙ্কর জিজ্ঞেস করলে, আপিস যাবার পথে একটা কথা বলতে এসেছিলাম। লক্ষ্মীদি কোথায়? তিনি তো এখনো ঘুমোচ্ছেন। সে কি, এখন তো 9:30 বাজে। দাতারবাবু বললে, কাল ফিরতে অনেকটা রাত হয়েছে কি না? একটু বসো না, এই 10টার সময়ই উঠে পড়বেন। পাশে ছোট একটি ছেলে দাঁড়িয়েছিল। কি চমৎকার চেহারা, বছর 14-15 বয়স হবে। এই চেহারাটাকে যেন বহুদিন আগে ফ্রেমে আটা দেওয়ালে ছবি হয়ে ঝুলতে দেখেছিল। বলে, এই বুঝি আপনার ছেলে দাতারবাবু? হ্যাঁ, মানস। এর চোখই সেদিন কথা বলেছিল।
মনে আছে, এই ছেলের জন্যই লক্ষ্মীদি অপারগ হয়ে একদিন চৌরঙ্গি রাস্তায় দাঁড়িয়ে মানুষ ডেকে এনেছিল নিজের বাড়িতে। এই ছেলের জন্যই একদিন অনন্তরাও ভাবের মাতলামি সহ্য করেছে। এই ছেলের জন্যই আজ লক্ষ্মীদির বাড়িতে সুধাংশুর এত প্রতিপত্তি। এই ছেলের জন্যই সুধাংশু আজ এই বাড়িতে তার আনাগোনার অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পেরেছে। এই ছেলের জন্যই আজ লক্ষ্মীদির এমন অবস্থা যে এখন সুধাংশুকে তাড়িয়ে দিলেও সে যাবে না। এ সেই ছেলে। দীপঙ্কর এক দৃষ্টে দেখতে লাগলো মানুষের দিকে চেয়ে। মনে হলো সেই লক্ষ্মীদির প্রথম যৌবনের সমস্ত সৌরভটুকু নিংড়ে নিয়ে মানুষ যেন কমল হয়ে উঠেছে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তোমার পরীক্ষা হয়ে গেছে? কি পরীক্ষা দিলে তুমি? মানুষ মাথা নাড়লে, বললে, সিনিয়র কেমব্রিজ। লজ্জা নেই, জড়তা নেই, সহজ সরলভাবে মুখের দিকে মুখ রেখে উত্তর দিলে মানুষ। লক্ষ্মীদির কলঙ্কের ওপর সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত একটা স্বপ্ন। লক্ষ্মীদির স্বপ্ন, দাতার বাবুর স্বপ্ন। দীপঙ্কর বললে, চমৎকার ছেলে আপনার দাদার বাবু। লক্ষ্মীদির মুখে নাম শুনেছিলাম, এখন দেখলাম। তারপর একটু থেমে বললে, আপনি কেমন আছেন আজকাল? দাতারবাবু বললে, তুমি কেমন দেখছো আমাকে? খুব ভালো। দাতারবাবু বললে, তা হয়তো হবে। এত ভালো থাকাও ভালো নয় দীপুবাবু। কেন? এ কথা বলছেন কেন দাতারবাবু? দাতারবাবু বললে, তুমি তো জানো একদিন অনেক অভাব ছিল আমার। টাকার অভাবের জন্য জেলে যেতে যেতে বেঁচেছি। আজ আবার অনেক টাকার মুখ দেখছি। এখন আমাদের অনেক টাকা দীপুবাবু। এই বাড়ি, ঘর, গাড়ি সবই তো দেখতে পাচ্ছ। কিন্তু মনে হচ্ছে এত ভালো থাকাও হয়তো ভালো নয়। কি কথা বলতে গিয়ে কি কথা বেরিয়ে গেল দাতারবাবুর মুখ দিয়ে, তা হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি। কিন্তু দীপঙ্করই সেই দিন সামলে নিয়েছিল। সেদিন আর বেশিক্ষণ অপেক্ষা করবার প্রবৃত্তি হয়নি সেখানে। সেই ঐশ্বর্য যেন দীপঙ্করকে পীড়া দিচ্ছিল। সেই সাজানো গোছানো বাড়ি, সেই শৌখিন ফার্নিচার, সেই বাবুর্চি, খানসামা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস যেন দীপঙ্করের চোখে আঙুল দিয়ে বলেছিল, কড়ি দিয়ে সব কেনা যায়, সব কেনা যায় কড়ি দিয়ে। দাতারবাবু বলেছিল, এ কি, উঠছো কেন তুমি? তোমার লক্ষ্মীদির সঙ্গে দেখা করবে না? দীপঙ্কর বলেছিল, না দাতারবাবু, আমি আর থাকতে পারবো না। আমাকে এক্ষুনি আবার অফিসে যেতে হবে। আমি আবার বদলি হয়ে যাচ্ছি কলকাতা থেকে। কোথায়? ময়মনসিংহে। কেন? হঠাৎ বদলি হবার কথা উঠল কেন? দীপঙ্কর বললে, ওই যে আপনি যা বললেন আমারও তাই। এত বেশি ভালো হয়তো ভালো লাগছে না। তাহলে তুমি কলকাতা ছেড়ে চলে যাবে? দীপঙ্কর বললে, কলকাতা শহরকে ভালোবাসি বলেই কলকাতা ছেড়ে চলে যাব। কলকাতার সবটাই যেন বেশি বেশি। এখানকার ভালোটাও বেশি বেশি, এখানকার খারাপটাও বেশি বেশি। এখানে পুণ্যও বেশি, পাপও বেশি। এখানে টাকাও বেশি, টাকার অভাবটাও বেশি। আর এত বেশি বেশিটা হয়তো ঠিক ভালো লাগছে না। চেষ্টা করলে হয়তো ট্রান্সফারটা ঠেকিয়ে রাখা যেত, কিন্তু ভেবেছি সেই চেষ্টা আর করব না। দাদারবাবু বললে, বোধহয় আমরাও কলকাতা ছেড়ে চলে যাব দীপুবাবু। তোমার লক্ষ্মীদি বলছিল। আপনারাও যাবেন? কেন হঠাৎ? দাতারবাবু বললে, সুধাংশুবাবু ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছেন দিল্লিতে, তাই আমরাও যাচ্ছি। আরও বেশি কন্ট্রাক্ট,
আরও বেশি পারমিট পাওয়া যায়। আর সুধাংশুবাবুই যে সাপ্লাই ডিপার্টমেন্টের সিনিয়র সেক্রেটারি, ওনার হাতেই তো সব কিছু। ওনাকে বাদ দিয়ে ওয়ার মিনিস্টার অচল হয়ে পড়বে। ওনার কাছাকাছি থাকাটাই ব্যবসার পক্ষে ভালো। দীপঙ্কর বললে, আচ্ছা তাহলে এখন চলি, আর দেরি করলে অফিসে দেরি হয়ে যাবে। একটা কথা শুধু বলে দেবেন লক্ষ্মীদিকে, লক্ষ্মীদির বাবা মারা গেছেন। সে কি, ভুবনেশ্বর বাবু? কবে? কে বললে তোমাকে? দীপঙ্কর বললে, কেউই বলেনি, আমি বার্মা ইভাকুইজ অফিস থেকে খবরটা পেয়েছি। হয়তো লক্ষ্মীদির এসব খবর শুনে কিছু মনে হবে না, কিন্তু তবুও খবরটা দেওয়া কর্তব্য মনে করে দিয়ে গেলাম। খবরটা শুনলে যার সবচেয়ে বেশি কষ্ট হবে সেই সতীকে খবরটা এখনো দেয়া হয়নি, তাকেও খবরটা দিতে হবে। আমি চললুম, আপনি বলবেন আমি এসেছিলুম। আর কিছুক্ষণ থাকলেই হয়তো সেদিন লক্ষ্মীদিকে খবরটা মুখোমুখি দেয়া যেত, কিন্তু দীপঙ্করের যেন মনে হয়েছিল সত্যিই এসব ভালো নয়। লক্ষ্মীদি সুখী হয়েছে হোক, কিন্তু কোন মূল্যে? সততার মূল্য, আন্তরিকতার মূল্য, সত্যের মূল্য দিয়ে যা পাওয়া নয়, তাকে দীপঙ্করের বড় ভয় হয়। সে পাওয়া তো ক্ষণিক পাওয়া, সেই পাওয়া তো পাওয়ার প্রবঞ্চনা। তার চেয়ে সত্যি ভালো। সত্যি পায়নি, কিন্তু না পাওয়ার পরিতৃপ্তি দিয়ে নিজেকে তো প্রবঞ্চনা করেনি লক্ষ্মীদের মতো। সেদিন অফিসে যাবার আগেই মনে মনে অনেক পরিকল্পনা করে নিয়েছিল দীপঙ্কর। অনেকগুলো কাজ ছিল মাথায়। প্রত্যেক দিনই ফাইলের স্তূপের মধ্যে সেই কাজগুলো হারিয়ে যেত। লক্ষ্মীদের বাড়ি থেকে বেরিয়ে মনে মনে সংকল্প করে স্থির করে নিলে, প্রথমেই লক্ষণ সরকারের খবর নিতে হবে। গাঙ্গুলিবাবুর লিভ ভ্যাকেন্সিতে লক্ষণ সরকার ঢুকেছে অফিসে। সেই গাঙ্গুলিবাবুরই বা কী খবর? এতদিন কাশ্মীরে গেছে, একটা খবরও দেয়নি। টাকার দরকার হলেও লিখে জানাবার কথা ছিল। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে দীপঙ্কর ভালো করে বলে দিয়েছিল, টাকার দরকার হলেই আমাকে জানাবেন চিঠি দিয়ে, লজ্জা করবেন না যেন। দীপঙ্কর আরও বলেছিল, আপনার স্ত্রী যা কিনতে চাইবে টাকার জন্য যেন বারণ করবেন না। গাঙ্গুলিবাবুর সেই মুখখানার কথাও বারবার চোখের সামনে ভেসে উঠত। আর কার কথাই বা ভেসে উঠত না দীপঙ্করের মনে? শুধুই কি লক্ষণ সরকার? শুধু কি গাঙ্গুলিবাবু? আরও কত লোক আছে দীপঙ্করের চারপাশে। ক্ষীরোদা, ক্ষীরোদার শান্ত নির্বাক মূর্তিটা বাড়িতে থাকলেই চোখে পড়ত। আগে যাও বা একটু কথা বলতো, সন্তোষ কাকার মৃত্যুর পর তাও আর বলতো না। মৃন্ময়ী যেন একেবারে পাথরে রূপান্তরিত হয়ে গেছে। সেদিন কাশি এসে জিজ্ঞেস করেছিল, দাদাবাবু? দীপঙ্কর মুখ তুলে বললে, কিছু বলবি? আমরা কলকাতা ছেড়ে বদলি হয়ে যাচ্ছি নাকি? কবে যাব? তোকে কে বললে? আপনিই তো বলেছিলেন সেই দিন। আমি দিদিমণিকে তাই বলছিলাম, শুনে দিদিমণি খুব ভয় পেয়ে গেল। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কেন? ভয় পেয়ে গেল কেন দিদিমণি? তা তো জানি না। তারপর একটু থেমে কাশি আবার বললে, দিদিমণির বিয়ে হবে না দাদাবাবু? বিয়ে? দীপঙ্কর চমকে উঠল, বললে, দিদিমণির বিয়ের কথা তোকে কি জিজ্ঞেস করলে? দিদিমণি নিজে? কাশি তখন ভয় পেয়ে গেছে, বললে, না না, দিদিমণি কিছু বলেনি, আমি নিজের থেকেই বলছি। তা কাশি আর এই সম্বন্ধে আর কথা বাড়ায় না, আস্তে আস্তে ঘরের বাইরে চলে যায়। দীপঙ্করও আর কিছুই বলেনি সেই দিন। এই সম্বন্ধে কোনো উচ্চবাচ্য করেনি কোনোদিন। কিন্তু কাশির কথাতেই যেন খোঁচাটা আবার নতুন করে বুকে গিয়ে ঠেকল।
একটা হাহাকার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস হয়ে। যেন একটা মহা অপরাধ দীপঙ্করের কাঁধের ওপর চাপিয়ে গেছে সন্তোষ কাকা। সন্তোষ কাকা তার কেউ নয়, কিন্তু কেউ না হয়েও সন্তোষ কাকা যেন অনেকখানি জায়গা জুড়ে বসে আছে দিনরাত। দয়া যেন দায়িত্বে রূপান্তরিত হয়ে উঠেছে আজ। আরও মনে আছে সেই দিন রাত্রেই দরজার কড়া নাড়ানাড়িতে দীপঙ্কর সচকিত হয়ে উঠেছিল। কে? এত রাত্রে কে কড়া নাড়ে? কাশি দৌড়তে দৌড়তে ওপরে এসে উঠেছিল, তখনও হাঁপাচ্ছিল। বলে, দাদাবাবু, গোরা পুলিশ এসেছে। গোরা পুলিশ? দীপঙ্কর তাড়াতাড়ি নিচে গিয়ে দেখেছিল দুইজন অ্যাংলো ইন্ডিয়ান সার্জেন্ট সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে বাইরে। এরকম পুলিশের মুখোমুখি হবার অভিজ্ঞতা দীপঙ্করের আগে আছে। রায়বাহাদুর মজুমদারের বীভৎস মূর্তিটাও মনে আছে, কিন্তু তখন যুদ্ধের সময় নয়, তখন ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়নি। আজ নতুন করে দীপঙ্করের সমস্ত মুখে ভয়ের ছায়া ফুটে উঠল আবার। ভয়টা নিজের জন্য নয়, যতটা আরেকজনের জন্য। দীপঙ্কর বললে, আমি দীপঙ্কর সেন। কিরণ চ্যাটার্জিকে আপনি চেনেন? দীপঙ্কর বললে, হ্যাঁ, আমি চিনি। তার মাকেও আমি চিনি। আমরা ক্লাস ফ্রেন্ড, ছোটবেলাকার বন্ধু আমরা। তার বাড়ি চেনেন আপনি? চিনি। প্রত্যেক মাসেই আমি তার মায়ের সঙ্গে দুই একবার দেখা করে আসি। হোয়াই? দীপঙ্কর বললে, তার মাদার খুব গরিব। তার মাকে আমি মাসে মাসে 20 টাকা করে চ্যারিটি করি। কিরণ লাস্ট 1 ইয়ারের মধ্যে আপনার এই বাড়িতে কখনো এসেছিল? দীপঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পুলিশ দুইজনের দিকে চেয়ে রইল, যেন তারা তার মুখের দিকে চেয়ে তার সততার পরীক্ষা করছে, যেন দীপঙ্করের সততার ওপর কিরণের নিরাপত্তা নির্ভর করছে। দীপঙ্করের একটা উত্তরের ওপর কিরণের জীবন মরণ নির্ভর করছে। হঠাৎই দীপঙ্করের চোখের সামনে কিরণের নির্ভীক চেহারাটা ভেসে উঠল। কিরণ যেন বললে, সত্যি কথা বল, তুই সত্যি কথা বল দীপু। প্রাণমথ বাবুকে মনে করে দেখ, কখনো মিথ্যে কথা বলবি না, প্রতিজ্ঞা করেছিলি। তাতে আমার যা হয় হোক। পুলিশ আবার প্রশ্ন করলে, বলুন বলুন বলুন, কখনো এসেছিল কিনা কিরণ চ্যাটার্জি, বলুন। দীপঙ্কর জীবনে বহুবার নিজের আত্মার মুখোমুখি হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত এমন করে এমন অকরুণভাবে কখনো মুখোমুখি হতে হয়নি। তখন যুদ্ধের এক কঠোর পরিচ্ছেদ চলছে পৃথিবীতে। একদিকে মানুষের দম্ভ, আরেকদিকে নিরীহ অস্তিত্বের প্রশ্ন। দম্ভে দম্ভে সমস্ত পৃথিবী, স্থল, জল, অন্তরিক্ষ পরিব্যাপ্ত। সাধারণ নিরীহ অস্তিত্ব সন্ধানী মানুষ সেই দম্ভের তলায় একেবারে নিষ্পেষিত হয়ে আর্তনাদ করছে। আকাশে শূন্যচারী হিংসা, বাতাসে বারুদের গন্ধ। মানুষ কেবল মানুষকে হত্যা করবার ষড়যন্ত্রে মেতে উঠেছে, পেরু থেকে ফিলিপাইন্স পর্যন্ত সমস্ত ভূখণ্ডে। পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছে, 2 দলের ক্ষোভের আর অত্যাচারের ভয়ে। দীপঙ্কর একলা তার কতটুকু হিসেব করতে পারবে? এত ক্ষমতা সে কোথায় পাবে? 2টি মানুষকে আজ পর্যন্ত মিলিয়ে দিতে পারল না সে একটি সুষ্ঠু গ্রন্থি দিয়ে। একটি মানুষকেও সান্ত্বনার শান্তি দিয়ে সজীব করে তুলতে পারল না। তাহলে সে কতটুকু ক্ষমতার অধিকারী? অন্যের যন্ত্রণায় কাতর হওয়াটাই কি বড় কথা? আর অন্যের ক্ষতিই বা সে কেমন করে করবে? কিরণ তো দূরের কথা, কারোর ক্ষতি তো সে জ্ঞান তো করতে পারবে না। ক্ষতি করতেও তো ক্ষমতার দরকার হয়। কিন্তু সত্য যে আরও বড়, জীবনের চেয়েও বড়, মৃত্যুর চেয়েও বড়। পাপ, পুণ্য, ধর্ম, ইহলোক, পরলোক সব কিছুর চেয়েও সত্য বড়। সেই সত্যকেই সে পরিত্যাগ করবে।
দীপঙ্কর সোজাসুজি চাইলে দুজনের দিকে। সত্যিই যেন দুটো বুলডগ, রক্ত পান করবার জন্য উদগ্রীব হয়ে আছে। যে কোনো প্রকার রক্ত চাই, হয় কিরণের, না হয় দীপঙ্করের, না হয় আর কারোর। কোনো ইন্ডিয়ানকে আর বিশ্বাস নেই, সব ইন্ডিয়ান কংগ্রেসের লোক। আর কংগ্রেসের লোক মানে প্রো হিটলার। ইন্ডিয়ানরা সবাই চায় ব্রিটিশ এই যুদ্ধে হেরে যাক, ইন্ডিয়ানরা সবাই চায় হিটলার এই যুদ্ধে জিতুক। বুলডগরা চিনে নিয়েছে ইন্ডিয়ানদের, এরা সবাই এক একটা আস্ত সুভাষ বোস। হঠাৎই কিরণের মুখটা আবার ভেসে উঠল চোখের সামনে। কিরণ আবার বলতে লাগলো, বল দীপু, তুই সত্যি কথাগুলো বল। তুই সত্যিবাদী, তুই ভালো ছেলে, তুই সংসারী মানুষ। আমি মরবো তাতে কারুর কোনো ক্ষতি হবে না। তুই সত্যি কথা বল। তোকে বাঁচতে হবে, তোকে আরও টাকা উপায় করতে হবে, তোকে বিয়ে করে ছেলে মেয়ের বাবা হতে হবে। তুই এত সহ্য করতে পারবি না, বল, সত্যি কথা বল। সেদিন মনে আছে, সেই সার্জেন্ট দুটোর সামনে এক মুহূর্ত দ্বিধা করতে গিয়ে দীপঙ্কর সত্যি সত্যি কিরণকে বিপদে ফেলেছিল। তারা আবার জিজ্ঞেস করলে, ইয়ে স্বর্ণ। দীপঙ্কর সামনের দিকে মুখ তুলে বললে, ইয়েস। কবে এসেছিল? দীপঙ্কর তারিখটা বললে, যেমন অবস্থায় যেই সময় এসেছিল তাও বললে। বুলডগ দুজন নিমেষের মধ্যে কি যেন পরামর্শ করলে, কি যেন দুর্বোধ্য ইঙ্গিতে আলোচনাও করলে। তারপর বললে, অল রাইট। তাদের ভঙ্গিতে মনে হলো তারা যেন রক্তের গন্ধে আরও উন্মত্ত হয়ে উঠল। হিটলারকে সামনে না পাক, কিরণকে পেলেও তাদের কাজ চলবে। মোটর বাইক হাঁকিয়ে পাড়া কাঁপিয়ে সেদিন তারা অদৃশ্য হয়ে গিয়েছিল। লক্ষ্মীদের বাড়ি থেকে বেরিয়ে হাতের ঘড়িটা দেখে নিয়েছিল দীপঙ্কর। লেভেল ক্রসিংয়ের কাছে কিছুক্ষণ দাঁড়িয়েও থাকতে হয়েছিল। গুডস ট্রেন আসবে, ভূষণকেও দেখা গিয়েছিল। সেই কালো বেটে চেহারা আরও বুড়ো হয়েছে এখন। অনেক দিনকার লোক, চিনতে পারলে আবার সামনে আসতো, সামনে এসে সেলাম করত, অনেক কথা বলতো, রবিনসন সাহেবের কথা জিজ্ঞেস করত। সেই সব পুরনো দিন, যখন দীপঙ্কর ডিটিআই ছিল, যখন পৃথিবী আরও সহজ ছিল, যখন মানুষ আরও সরল ছিল। গাড়িটা গড়গড় করে গড়িয়ে চলেছে। আর দুদিন পরেই দীপঙ্কর কলকাতা ছেড়ে চলে যাবে। আর দুদিন পরেই এই পৃথিবী এরকমই থাকবে, শুধু দীপঙ্কর আর থাকবে না এখানে। নতুন করে আবার জীবন শুরু করতে হবে, নতুন এক মফস্বলে। ঈশ্বর গাঙ্গুলি লেনের সঙ্গেও সম্বন্ধ আর থাকবে না, বালিগঞ্জ স্টেশন রোডের সঙ্গেও আর কোনো সম্পর্ক থাকবে না। লক্ষ্মীদির সঙ্গেও দেখা করা হলো না। না হোক, দেখা করার কোনো প্রয়োজন নেই। দাতারবাবু ভালো হয়ে উঠেছে, মানুষও লেখাপড়া শিখেছে। লক্ষ্মীদি যা চেয়েছিল তা পেয়েছে। এখন আর দীপঙ্করকে কিসের প্রয়োজন? এক সতী, সনাতনবাবুর সঙ্গে সতীর একটা বোঝাপড়া করে দিতে পারলেই দীপঙ্করের বাকি কাজটা শেষ হয়ে যেত। আর ক্ষীরদার সঙ্গে তারপর থেকে আর কোনো কথা বলবারই সুযোগ হয়নি দীপঙ্করের। নিঃসহায় নিঃসম্বল মেয়েটিকে মা হয়তো পুত্রবধূ করতে চেয়েছিল, তাতে হয়তো মার প্রয়োজনটা মিটত। কিন্তু তাই বা দীপঙ্কর কেমন করে সার্থক করে? সংসারে তখনও ক্ষীরদা সেই একইভাবে নিঃশব্দে সব কাজ করে যায়। সেই আগেকার মতো রান্না করে, সেই আগেকার মতো ভাতের থালা এগিয়ে দিয়ে যায় সামনে, তারপর নিঃশব্দে সরে যায় সামনে থেকে। কোথায় কেমন করে দিন কাটে ক্ষীরদার, তার খবর কেউ রাখারই প্রয়োজন মনে করে না। ক্ষীরতা যেন নিজেকে আড়াল করে রাখতেই বেশি ভালোবাসে।
সকলে দৃষ্টির আড়াল থেকে নিজের কাছ থেকেও যেন নিজের অস্তিত্বটুকু মুছে ফেলতে চায়। দীপঙ্কর হাজার চেষ্টা করলেও ক্ষীরোদার এইটুকু দুঃখ ঘোচাবার পথ খুঁজে পায় না। তবু আগে সন্তোষ কাকা ছিল। বাবার সঙ্গে ঝগড়া করলেও দিনটা কাটত তার। সন্তোষ কাকা নিজে বাক্যবাগীশ লোক, তাই বাক্যবাগীশ লোককেই তাই ভালো লাগতো তার। কিন্তু ক্ষীরোদা হয়েছে ঠিক তার উল্টো। ক্ষীরোদা জানে না যে এই সংসারে জোর করে আদায় না করে নিলে কিছুই পাওয়া যায় না। তারপর যখন দীপঙ্কর আপিসে চলে যায়, তখন খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নিজের অন্ধকার ঘরের জানালা দরজা বন্ধ করে আত্মগোপন করে। কতদিন দীপঙ্কর খুঁজেছে ক্ষীরোদাকে, দুটো কথা বলতে চেয়েছে, অন্তত দুটো সান্ত্বনার বুলি কিংবা ভবিষ্যতের কিছু পরামর্শ। কিন্তু সারা বাড়ির চারিদিকে চেয়েও কোনো চিহ্নই পায়নি ক্ষীরোদার। এখন বদলির খবরটার পরই বেশি করে মনে পড়ছে ক্ষীরোদার কথাটা। ক্ষীরোদা কোথায় যাবে? বাড়িওয়ালা ভদ্রলোক ফ্যামিলি পাঠিয়ে দিলে একলা অফিস করতেন। তিনি খবর শুনে একদিন এলেন, বললেন, কি হলো আপনার বদলির? দীপঙ্কর বললে, আমি তো চলে যাচ্ছি, এই বাড়িটা আপনার আমি ছেড়ে দেব। বাড়িওয়ালা দুঃখ করতে লাগলেন, বললেন, কি আর বলবো বলুন আপনাকে, আমারই কপাল। তারপর একটু থেমে বললেন, আপনারা কি সব শুদ্ধ চলে যাচ্ছেন? দীপঙ্কর বললে, তা এখানে আর কি জন্যই বা থাকবো বলুন, সেখানে তো বড় কোয়ার্টার পাবো। সব শুদ্ধ কথাটার অর্থ যে কি তা দীপঙ্কর বুঝতে পেরেছিল। ক্ষীরোদাও যাবে। যদি সেখানে যেতে আপত্তি না থাকে তো নিশ্চয়ই যাবে। কোথাও তো আর যাবার জায়গা নেই তার, কেউই যে নেই তার পৃথিবীতে। একবার জানতে ইচ্ছে হয়েছিল দীপঙ্করের, সত্যি কি ক্ষীরোদার কেউ নেই? নিকট না হোক, দূর সম্পর্কের কেউ? এতদিন এখানে আছে, কই কেউই তো খোঁজ নিতে আসেনি কখনো। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তবু তো কোনো চিঠি এলো না সমবেদনা জানিয়ে। কাশিকেও একদিন খবর নিতে বলেছিল দীপঙ্কর। কাশি এসে বলেছিল, না দাদাবাবু, দিদিমণির কেউ নেই। কোনো দূর সম্পর্কের আত্মীয়? কাশি বলেছিল, তাও জিজ্ঞেস করেছি, দিদিমণি বললে কেউ নেই। কিন্তু বিয়ে হলে তো নিজের লোকজনদের খবরাখবর দিতে হবে, নেমন্তন্ন করতে হবে তো। কাশি বলেছিল, এ কথা তো জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করে আসবো? না, থাক। তারপর যখন বদলি হওয়ার কথা উঠেছিল, তখনও কাশিকে বলতে বলেছিল ময়মনসিংহে যেতে ক্ষীরোদার কোনো আপত্তি আছে কিনা। কাশি এসে বলেছিল, না দাদাবাবু, কিছুই বললে না দিদিমণি। কলকাতা ছেড়ে চিরকালের জন্য বিদেশে চলে যেতে রাজি আছে কিনা জিজ্ঞেস করেছিলি? কাশি বলেছিল, জিজ্ঞেস করেছিলুম, কিছুই বললে না। তা তোর আপত্তি নেই তো? কাশির কিছুতেই আপত্তি নেই, সারা জীবন সে দীপঙ্করের কাজ করবে বলে দিয়েছে। যে প্রতিবাদ করে, যে প্রতিরোধ করে তাকে তবু সরানো যায়, কিন্তু যে নির্বাক হয়ে শুধু নির্ভর করে তাকে নিয়েই মহা মুশকিল। তবু দীপঙ্কর সকলকে নিয়ে চলে যাবে ঠিক করে ফেলেছিল। কলকাতায় তার কিছু দায় দায়িত্ব ফেলে রেখে যাবে না। সবাই তার আপন। যে দীপঙ্করকে ত্যাগ করবে তার কথা আর ওঠে না। সতীই থাক এখানে, মিস্টার ঘোষাল থাক, লক্ষ্মীদি থাকুক, তারা তাকে কেউই চায়নি। কিরণও হয়তো তাকে চায়নি। একে একে সবাই দূরে চলে গেল। কিংবা হয়তো দীপঙ্করকে দূরে ঠেলে দিলে। তবু শেষবারের মতো একবার ঈশ্বর গাঙ্গুলি লেনটা দেখে যেতে ইচ্ছে হলো। ট্যাক্সিটাকে ঘুরিয়ে নিতে বললে।
রাসবিহারী এভিনিউ দিয়ে সোজা এগিয়ে গিয়ে ডান দিকে সদানন্দ রোড, তারপর বাঁ দিকে। আস্তে আস্তে চলতে লাগলো ট্যাক্সি। কি যেন ছিল জায়গাটা, কি ছিল জায়গাটা, আর আজ কি হয়েছে, কত বদলে গিয়েছে। এই মোড়েই ছিল আশুকলুর তেলের ঘানিটা, এইখানেই ছিল টিকেপাড়া। আর এই মাটির সঙ্গে একদিন দীপঙ্করের এই মাটির শরীরটার যোগ বড় নিবিড় হয়ে কেটেছিল। সে বড় নিবিড় যোগ। তখনও ভাবতে পারেনি একদিন এই পাড়াতেই আবার ট্যাক্সি করে দেখতে আসতে হবে। বাড়ির ভেতর গাড়ি ঢোকে না এই মোড়ে। এই মোড়ে এসে দাঁড়াতো সতীদের কলেজের বাসটা। উঁচু হিলতোলা জুতা পরে বাসে উঠত। এখানেই একদিন পাড়ার ছেলেরা ভিড় করে সতীদের বাড়িতে চড়াও হয়েছিল। বন্দে মাতরম বলে চিৎকার করেছিল। সেদিন এই দীপঙ্কর সতীর মর্যাদা নিজের শরীরের আচ্ছাদনের মধ্যে ঢেকে রক্ষা করেছিল। এই পাড়ার রাস্তাতেই পুলিশ এসে দীপঙ্করকে থানায় ধরে নিয়ে গিয়েছিল। বয়সে শুধু বাড়ে, মানুষ এই শিশুই থাকে ভেতরে ভেতরে। বাইরে থেকে তা কেউ বুঝতে পারে না, কেউ তা দেখতেও পায় না। ট্যাক্সিটা দাঁড়িয়েই রইল। দীপঙ্কর দেখতে লাগলো চেয়েছে। সেই পুরনো বাড়িটার ভগ্নাবশেষ আর কোথাও নেই। চারিদিকের এলোপাতাড়ি বাড়ির মধ্যে তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অঘোর দাদুর বাড়িটা। অঘোর স্মৃতিসৌধ। হয়তো সেই ঘরগুলোও আর নেই সেখানে, সেই উঠোনটাও নেই, সেই আমড়া গাছটাও নেই, আর সেই কাকটাও হয়তো আর নেই। সেও হয়তো অঘোর দাদুর মতো একদিন পৃথিবীর বুকের ওপর আছাড় খেয়ে মরেছে। এই যে দীপুদা, আপনি? দীপঙ্করের যেন জ্ঞান ফিরে এলো। একটা অচেনা ছেলে এসে দাঁড়িয়েছে কাছে। দীপঙ্কর চিনতে পারলেন না চেহারাটা। এইদিকে কি করতে? কোথায় এসেছিলেন? ছেলেটার হাতে বাজারের থলি। দীপঙ্কর বললে, তোমায় তো ঠিক চিনতে পারলুম না ভাই। আমি গোবিন্দ, ব্যায়াম সমিতিতে সেই প্যারালেল বার প্র্যাকটিস করতুম। চিনতে পারলেন না আমাকে? তবুও মনে পড়লে না, শুধু মুখে বললে, ও, ফোটাদা বলেছিল আপনার কথা, আমি আপনার বাড়িতে একদিন যেতুম। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কেন? একটা যদি চাকরি করে দিতেন আমায় আপনার আপিসে। আমি বড় অভাবে পড়ে গেছি। বাবা মারা যাবার পর থেকে সংসার ঘাড়ে এসে পড়েছে। আপনি লক্ষণদাকেও চাকরি করে দিয়েছেন। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তা এখন কি করছো? এখন তো অনেক কষ্টে এআরপিতে ঢুকেছি, তাতে ঠিক চলে না। আর তাছাড়াও এ তো পাকা চাকরি নয়, ও আর থেমে গেলে তো চাকরিও ছাড়িয়ে দেবে ওরা। দীপঙ্কর বললে, কিন্তু আমি যে পরশু চলে যাচ্ছি এখান থেকে বদলি হয়ে। ট্রান্সফার হয়ে যাচ্ছেন? হ্যাঁ। তা তোমার ফোঁটাদার কি খবর? ছিটে ফোটারও খবর বললে ছেলেটা। বললে, ওরাই তো পাড়ার ইজ্জত রেখেছে দীপুদা। এই দেখুন না, এই পাড়ায় তো কত ছেলে ছিল, ওদের মতন কজন দেশের ডাকে সাড়া দিচ্ছে বলুন? এই তো আমরা যখন সবাই এআরপি সিভিক গার্ডে ঢুকে গেলুম, ওরা কিন্তু এখনও সেই খদ্দর পরে দেশ নিয়ে পড়ে আছে। এইবার প্রাণমথবাবুর সঙ্গে ইলেকশনে দাঁড়াচ্ছে ফোটাদা, কংগ্রেসের প্রেসিডেন্ট হবে শুনছি। ট্যাক্সিটা তখনও দাঁড়িয়েছিল। ছেলেটাকে এড়িয়ে তাড়াতাড়ি দীপঙ্কর ট্যাক্সি চালাতে বললে। যাবার সময় বললে, আচ্ছা চলি। সেই পাড়ার কি দশাই হয়েছে, নিজের চোখে তা আর দেখতে ভালো লাগলো না। হয়তো পাড়ার উন্নতিই হয়েছে সত্যি সত্যি, কিন্তু তবু দীপঙ্করের মনে হলো সেই ঈশ্বর গাঙ্গুলি লেন যেন আর ঠিক তেমনটা নেই, যেন কিছুটা শ্রীহীন হয়ে গেছে। তখন আপিস যাবার টাইম। দলে দলে ট্রাম রাস্তার দিকে ছুটেছে সবাই ঊর্ধ্বশ্বাসে। শেষবারের মতো প্রাণ ভরে দেখে নিতে ইচ্ছে হলো দীপঙ্করের, একবার শেষবারের মতো।
এখানেই একদিন মা তাকে বুকে পিঠে করে মানুষ করেছে। এখানে এলে যেন মার কথা বড্ড বেশি মনে পড়ে। মাসিমাও সেদিন অবাক হয়ে গিয়েছিল। সেই অসময়ে দীপঙ্করকে দেখে ভয়ও পেয়ে গিয়েছিল। বলে, কি বাবা দীপু, এমন সময় যে? মাসিমা, আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। ময়মনসিংহে বদলি হয়েছি, তাই যাবার আগে একবার আপনার সঙ্গে দেখা করতে এলাম। পুলিশের দল তখনও বাড়ির সামনে বসে পাহারা দিচ্ছে। দীপঙ্কর তাদের দিকে চেয়ে বললে, এরা এখনো আছে? হ্যাঁ বাবা, দিন রাত পাহারা দেয়। আমার আর ভালো লাগে না মোটে। দীপঙ্কর বললে, আমি আপনাকে সেইখান থেকে মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দেবো ক্ষণ। আপনি কিচ্ছু ভাববেন না। এটাই বলতে এসেছিলুম। না বাবা, টাকা তুমি আর পাঠিও না। কেন, কি হলো? আমি মরে গেলেই তো ভালো বাবা। না খেতে পেয়ে যদি মরে যায় সেই ভালো। তুমি এদের বলো না বাবা আমাকে মেরে ফেলতে। এদের হাতে বন্দুক আছে, লাঠি আছে। একটু চেষ্টা করলেই আমাকে মেরে ফেলতে পারে। তাও মারবে না, আবার পাহারাও দেবে দিনরাত। দীপঙ্কর একবার ভাবলে কিরণের কথা বলবে মাসিমাকে। কিরণ এসেছিল কিনা জিজ্ঞেস করবে, কিন্তু পুলিশেরা তখনও তাদের কথাবার্তা মন দিয়ে শুনছে। তাড়াতাড়ি বললে, যাই মাসিমা, আপিসে দেরি হয়ে গেল। মাসিমা বললে, এসো বাবা, তোমাকে দেখলে তবুও শান্তি পাই। তোমার মা অনেক পুণ্যি করেছিল, তাই তোমার মতো ছেলে পেটে ধরেছে। কিন্তু দীপঙ্কর কি জানতো, তারই অজ্ঞাতে প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে তখন আরেক নাটক অভিনয় হচ্ছে। আরেক নাটকের প্রথম অঙ্ক। আর ঠিক প্রথম অঙ্কও নয়, প্রথম অঙ্ক আরম্ভ হয়েছিল অনেক আগে। অনেক আগেই শুরু হয়েছিল। সে কবেকার কথা। কোন এক বিচক্ষণ লোক কবে টাকা আবিষ্কার করেছিল কে জানে। ইতিহাসে সেই মধ্যযুগের কাহিনী। ধান, চাল, বাসন, তৈজস, ঘরবাড়ি, গরু, মোষ সমস্তই ছিল। ছিল না শুধু টাকা। কিন্তু একদিন সেই অদ্ভুত জিনিসটার আবির্ভাব হলো সংসারে, আর সব কিছু ওলটপালট হয়ে গেল রাতারাতি। দরকারের বেশি টাকা এসে জমল যাদের হাতে, তারাই হলো শেষে মহাজন। মহাজনদের তখন ভারী খাতির। যুদ্ধ বাঁধবে, টাকা চায়, দাও টাকা। রাজপ্রসাদ বানাবে, টাকা চায়, ধার দাও। রাজা রাজরাদের স্বার্থেই মহাজনেরা ফুলে ফেপে উঠতে লাগলো দেশে দেশে। টাকা এলো, আর সঙ্গে সঙ্গে এলো টাকার সুদ। শেষে একদিন সেই মহাজনেরাই রাজার ঘাড়ে চেপে বসল। বললে, আমাদের কারবারের সুবিধে হচ্ছে না, আইন বানাও। এমন আইন করো যাতে আমরা টাকা খাটানোর সুবিধে হয়। তা সেই আইনই হলো। সেই টাকা এদেশ থেকে ও দেশে গেল, স্বদেশ থেকে বিদেশে। কোথায় কাদের দেশে দুর্ভিক্ষ হয়ে খেতে পায় না, মোটা সুদে সেখানে ধার দাও। অবস্থা ভালো হলে শোধ দিও। শেষে রাজা রাজারা আর কেউ কিছু নয়, আসলে মহাজনেরাই সর্বে সর্বা। এডওয়ার্ড থার্ড কি 100 বছর ধরে যুদ্ধ চালাতে পারত মহাজনেরা সাহায্য না করলে? সেই মহাজনেরাই শেষে ব্যাংক খুললে, টাকা খাটাবার নানান ফন্দি বার করলো। ব্যবসা তাদের টাকা দাদন দিতে লাগলো, মোটা সুদ, মোটা লাভ। নতুন নতুন ব্যবসা গড়ে উঠল টাকা পেয়ে। সেই টাকায় জাহাজ বানিয়ে ভাস্কো ডা গামা আরও টাকা উপায় করতে বেরোলো। আরও নতুন মার্কেট, আরও নতুন মহাদেশ। নতুন টাকার বাজার খুলল আমেরিকায়, ইন্ডিয়ায়। আর তারপর এলো মেশিন। মেশিনের সঙ্গে সঙ্গে মানুষের গোটা চেহারাটাই বদলে গেল। গোটা সমাজটার ভোল পাল্টে গেল। এক নতুন দেশ, নতুন মানুষ, নতুন সমাজ, পুঁজিপতি, মজুর, কেরানি, উকিল, ব্যারিস্টার।
যাদের নাম কখনো কেউ আগে শোনেনি। আর সঙ্গে সঙ্গে গড়ে উঠল লন্ডন, প্যারিস, বার্লিন, মুম্বাই, কলকাতা। নেপোলিয়ন যুদ্ধ করবে, টাকা জোগায় মহাজনেরা। আকবর যুদ্ধ করবে, টাকা জোগায় মহাজনেরা। আলীবর্দীও যুদ্ধ করবে, টাকা জোগায় জগৎ শেঠেরা। হিটলার যুদ্ধ করবে, টাকা জোগায় থাই সেনারা। আর এমনি করেই গড়ে উঠল একাদশী বাড়ুজ্যে আর শশধর চাটুজ্যেরা। এমনি করেই গড়ে উঠল অঘোর দাদুরা। এমনি করেই গড়ে উঠল শিরীষ ঘোষ, নয়নরঞ্জিনী দাসী, প্রাণমথবাবু। এমনি করেই তৈরি হলো ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুল। এমনি করেই গজে উঠল রেল কোম্পানি, রবিনসন সাহেব, রোটারি ক্লাব। আর এমনি করেই সৃষ্টি হলো মিস্টার ঘোষাল, ছিটেফোঁটা, কিরণ, দীপঙ্করেরা। এমনি করেই সম্ভব হলো লক্ষ্মীদি, দাতারবাবু আর সুধাংশু। এমনি করেই একদিন এসে হাজির হলো নির্মল পালিতেরা। নির্মল পালিতরাই একদিন শিরীষ ঘোষকে হটিয়ে দিয়ে গ্রাস করল প্রপার্টি। কায়জার গেল, জার গেল, পোপ গেল, পুরোহিত গেল, সিরাজউদ্দৌলাও গেল। নির্মল পালিতরাই একদিন দখল করে বসল গদি। আর তারপর যখন যুদ্ধ বাঁধল, তখন তাদের জয় জয়কার। এইবার কেবল টাকা, 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 টাকা। টাকা তখন উঠতে শুরু করেছে। সেই নির্মল পালিতেরই সেই দিন খোঁজ পড়ল প্রিয়নাথ মল্লিক রোডের নয়ন রঞ্জিনী দাসীর বাড়িতে। সরকারবাবু ছুটতে ছুটতে এসেছে, ডাকলে, মামনি। মামনি তখনও বিছানায় পড়ে, পাটা মুচকে গেছে, জখম পায়ে যন্ত্রণায় ছটফট করছে। বললেন, আবার কি? তুমি কি আমাকে একটু স্বস্তিতে থাকতে দেবে না? আগে চেক ফিরে এসেছে। সে কি বলছো কি তুমি? মামুনি চমকে উঠলেন। মাসকাবারি সংসার খরচের চেক কেটেছিলেন তিনি, যেমন কাটেন বরাবর। এমন প্রত্যেক মাসেই কাটা হয়ে থাকে। নেই করেও তো এখনও অনেক খরচ আছে। ঝিচাকরের মাইনে আছে, খাই খরচ, জামা কাপড়। সরকারবাবু আছে, তার মাইনে আছে। তারও সংসার চালাতে হয় এই মাইনের ওপরে নির্ভর করে। নিজের হাতে দায়িত্ব নেবার পর থেকেই খরচের বহরটা টের পাচ্ছেন তিনি। সনাতনবাবু যখন চেক কাটতেন, তখনকার কথা আলাদা। নির্মল পালিতে সেই সব আলাদা করে দিয়েছে। নির্মল পালিতকেই আম মুক্তার নামা দিয়েছেন নয়নরঞ্জিনী দাসী। নির্মল পালিতই তার একমাত্র বিশ্বাসী লোক। তার সঙ্গে এক পুরুষের নয়, দু পুরুষের সম্পর্ক। মামনি বললেন, চেক ফেরত দিলে কেন? কি বললে তারা? আগে বললে টাকা নেই। সে কি, 1000 টাকা নেই? এই যে গেল মাসে বউবাজারের বাড়ি বিক্রি করে 20,000 টাকা ব্যাংকে জমা দিয়ে এলে তুমি, সে টাকা কি রাতারাতি উড়ে গেল? যাও, তুমি আবার যাও, আবার গিয়ে তাদের বলো, তোমাদের নিয়ে যত ঝামেলা হয়েছে আমার, একটা কাজ যদি তোমাদের দিয়ে হয়। যাও, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো, যাও। সরকারবাবু বললে, আগে মামনি, আমি তা বলেছি, দিলে না কিছুতেই। তার মানে? খোড়া পায়ে উঠে বসতে চাইলেন মামনি। টাকা গেল কোথায়? টাকার কি পাখা আছে নাকি যে উড়ে পালাবে? চিৎকার করে ধমক দিয়ে উঠলেন। আর সেই চিৎকারে রান্নাঘরের মধ্যে কৈলাস, বাতাসির মা, ভূতির মা সবাই চমকে উঠল। আবার মাগি কাকে ধমকায় গা? মাগির পা খড়া হয়েছে, তবু গলার তেজ কমলে না গো এতটুকু? বউটাকে তো বাড়িতে তেষ্টোতে দিলে না, এখন আবার কাকে ধমকাচ্ছে গা? শম্ভু বললে, ও সরকারবাবুকে। সরকারবাবুরও যেমন কপাল। বাতাসির মা বললে, তা সরকারবাবু তো ছেড়ে দিলেই পারে চাকরি। কে খোসামত করতে বলেছে তোর সরকারবাবুকে শুনি?
মাইনে নেবে, কাজ করবে। তুমি কি আমার পর? এ মাসে তো মাইনেই দিলে না এখনো, তা এখনো কাজ করছে কেন? কৈলাস বললে, গেল মাসেও তো মাইনে পাইনি আমরা বাতাসির মা। বাতাসির মা বললে, আর পেয়েছিস তুই ছোঁড়া, এখন ভালোই ভালোই বিদেই হ দেখিনি। সেই যে কথায় আছে না, বিশ্বকর্মাও ঋষি আর পদির মাও পিসি। ওই আবার চেঁচাচ্ছে মাগি, দেখ। সত্যি তখন ওপরে আবার চেঁচামেচি শুরু হয়েছে জোর। চেক ভাঙানো যায়নি, নিশ্চয়ই কোথাও গন্ডগোল হয়েছে। সনাতনবাবুর ডাক পড়ল। নিজের লাইব্রেরি ঘরে তখন তিনি পড়ছিলেন। সরকারবাবু গিয়ে বললেন, দাদাবাবু, ব্যাংক থেকে চেক ভাঙায়নি, আপনি একটু দেখবেন? সনাতনবাবু বললেন, কিসের চেক? কার চেক সরকারবাবু? কোনোদিনই চেক বই নিয়ে মাথা ঘামাননি তিনি। আগে শুধু সই করতেন, ইদানিং তাও আর করতে হয় না। তিনি বেঁচেই গিয়েছিলেন। সরকারবাবু বললেন, আগে মহা মুশকিলে পড়েছি, মামুনি আমায় বকাবকি করছেন, আপনি একবার চলুন। সনাতনবাবু বললেন, তা আমি কি করব গিয়ে? নির্মল পালিত বাবুকে খবর দাও। সরকারবাবু বললেন, আগে তাকে তো মামুনি টেলিফোন করেছিলেন, তিনি বাড়িতে নেই। তা তাড়াতাড়ি কিসের সরকারবাবু? তিনি বাড়ি ফিরে এলে আসবেন। আগে না, তিনি কলকাতাতেই নেই। কলকাতাতে নেই তো কোথায় গেলেন? তিনি তো আর পালিয়ে যেতে পারেন না। মামুনি কিন্তু অতটা অপেক্ষা করতে পারেননি। তার যেন কেমন সন্দেহ হয়েছিল। তিনি প্রথমে শম্ভুকে পাঠালেন, তারপর পাঠালেন কৈলাসকে, শেষে সরকারবাবু নিজেই গেল। আগে একবার টেলিফোন করলেই হতো, টেলিফোন পেলেই নির্মল পালিত কাজকর্ম ফেলে দৌড়ে আসতো। কিন্তু সেই নির্মল পালিত আজ বাড়িতেই নেই। দারোয়ান কিছুই বলতে পারলে না, মুহুরি, ম্যানেজার কেউই কিছু বলতে পারলে না। শুধু বললে, সাহেব কাল সন্ধ্যাবেলা মেম সাহেবকে নিয়ে কলকাতার বাইরে চলে গেছে। সরকারবাবু জিজ্ঞেস করলে, কবে আসবে সাহেব? মুহুরি বললে, সাহেব তা বলে যায়নি। আর তারপরেই মামুনির উদ্বেগটা আরও বেড়ে গেল।